সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোরের আলো নিউজের আমন্ত্রিত অতিথি, যে অতিথি দীর্ঘ ২৭ বছর প্রবাস জীবন ইউরোপে যিনি বসবাস করতেছেন, তিনি হচ্ছেন বিল্লাল হোসেন ঢালী। আমি এখন চলে যাচ্ছি বিল্লাল হোসেন ঢালির কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনারাও আমাকে আজকে ভোরের আলো থেকে যে আমন্ত্রণ করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভোরের আলো নিউজে আজকে যেই বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করবো, আপনার দীর্ঘ ২৭ বছরের একটা অভিজ্ঞতা। জি, আমরা এখনো ইউরোপে আসার জন্য বাংলাদেশ থেকে অধীর আগ্রহে অনেকে আছি, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার এই আশা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার এই ইতিহাস সম্পর্কে জানতে চাই। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার যারা এখানে ২৭ বছর ৩০ বছর আগে এখানে কিভাবে আসছেন, তাদের স্ট্রাগল, তাদের কষ্ট, তাদের সুখ দুঃখ আনন্দ, যে বিষয়গুলি দর্শকরা জানতে পারবে। ধন্যবাদ আপনাকে। আসলেই যে প্রশ্ন, ২৭ বছর অনেক লম্বা সময় কথা বলতে। আমি 97-এ ইটালিতে আসছি। আসার ইতিহাসটা আমি জানতে চাই। আসার কথাই আমি শুরুতে বলতেছি। সেই আসার মূল উদ্দেশ্যটা ছিল এরকম, আমি ইউরোপে আসব এরকম চিন্তা ভাবনা আমার ছিল না। আমার ফ্যামিলি, আমার বড় ভাই 2জন আছে এবং আমার টোটাল ফ্যামিলি বাংলাদেশে। আমরা ছোটোখাটো ব্যবসায়ী, আমরা ব্যবসা বাণিজ্য করি সবসময়। তা 91-এ আমি বাংলাদেশে ইউরোপে নির্বাচন করছি এবং ইউরোপের একজন মেম্বার ছিলাম। প্রায় 6 বছরই আমি পরিষদের দায়িত্ব পালন করছি। একটা অবস্থায় আপনারা জানেন, 96-এ ইটালিতে, মানে আমরা বাংলাদেশে ইউপি নির্বাচন করেছেন, সেখানে 6 বছর দায়িত্ব পালন করছি। কিন্তু 96-এ যখন ইটালিতে ইমিগ্রেশন পারমিট যদি সৌজন্য দিল, তখন আমাদের দেশের অনেক লোক 90-তে বা 87-তে যারা ঢুকছে, ওনারা ডকুমেন্ট যখন পাইছে বাংলাদেশে গেছে, তখন খুব আনন্দ হয়েছে তারা ইউরোপে আছে এই অবস্থায়। তখন আমার মেন্টালিটি চেঞ্জ হইলো যে না, আমি ইউরোপে যাব। আচ্ছা আচ্ছা। 96-এর পরে, এর আগে আমার মেন্টালিটি ছিল না। আচ্ছা আচ্ছা। তা যখন এই নির্বাচনের সময় আসলো, আমি আর নির্বাচন 97 লাস্টে করলাম না। আমি ইউরোপের উদ্দেশ্যে রওনা হইলাম। কিন্তু আসলে এখন আমরা, আমাদের যারা ছেলেবেলারা আসে যেভাবে স্পন্সার, তখন স্পন্সার সিস্টেমটাই ইটালি থেকে অন্ততপক্ষে ছিল না আমার জানা মতে। আমি আসছি প্রথম ফ্লাই করে রাশিয়াতে, রাশিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, রাশিয়ার উদ্দেশ্যে আসছি, ট্যুরিস্ট বিষয়ে ওই জায়গায় ঢুকছি। তো দেখা গেছে এয়ারপোর্টের থেকে বাসায় যখন পৌঁছেছি, সর্বোচ্চ 2 ঘন্টা পরে আমি ওই দেশে অবৈধ হয়ে গেলাম, কারণ আমার টিকিট পাসপোর্ট সব দালাল নিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা। কারণ ওই জায়গায় থাকলে আমার জন্য ক্ষতি, লস, লাভ না। এরপরে এই রাশিয়ার থেকে মনে করেন লিথুয়ানিয়া, বেলারুশিয়া, ইউক্রেন, তারপরে কি বলে এই লুবক, বিভিন্ন জায়গা হইয়া, হাঙ্গারিয়া হইয়া, স্লোভেনিয়া হইয়া, স্লোভেনিয়া যখন পৌঁছাইছি, তখন পুলিশের কাছে ধরা খাইছি যে কোনো অবস্থায়। তখন স্লোভেনিয়া লাগার 1 সপ্তাহ ছিলাম। তার মানে স্লোভেনিয়ার পুলিশ আপনাকে ওই সময় অ্যারেস্ট করছে। আমরা টোটাল 40 জন ছিলাম তখন। আচ্ছা আচ্ছা। তো 40 জন সবাই ওরা ধরছে। আমরা সকালবেলা একটা বাগানের ভিতরে আমরা বসা ছিলাম, একটু ঘুরি ঘুরি, বৃষ্টিও পড়ছে। আসলে এই পথটা অনেক কষ্টের পথ, নদী, পানি, বৃষ্টি, কাদা, এগুলিরই, মানে হাইটে হাইটেই তো আসতে হয়েছে। কিন্তু একটা স্বপ্ন ছিল, জান ইউরোপে যাবো, ইটালিতে যাবো, খুব একটা আশা ছিল। মানে ওই স্পিডেই, মানে তখন ওই হাঁটা কষ্ট, এগুলাকে কষ্ট মনে হইতো না। যেরকম একটা নৌকা বানাইলাম আমরা হাওয়া দিয়ে, প্লাস্টিকের নৌকা। এই নৌকাটার মধ্যে আমরা 10 জন লোক উঠলাম, কিন্তু একটা ছোট নদীর মতো পার করলাম। যেভাবে আমরা পার হয়েছি, যদি কোনো অবস্থা এটা একটু লস হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অন্তত মিনিমাম 2-3 কিলোমিটার দূরে চলে যাবো, শুধু পানি স্রোতেই, এত কাটাল। তার মাঝখান দিয়েও এই লোকটি আমরা আসলাম, কেউ ভয় হইল না, মানে স্বপ্ন ইউরোপে যাচ্ছে। যাই হোক, 1 সপ্তাহ আমরা স্লোভেনিয়া আসা রইলাম।
পরে একটা অবস্থায় অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট হওয়ার পরে হওয়ার ওরা পরে কি আমরা নিয়ে গেছে আপনাকে? লাগারে ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো থাকার পরে বিশেষ করে ওই মুহূর্তে ওরা জানতো যে এই লোকগুলি আসলে ওদের দেশে আমরা থাকবো না, হয়তো জানমান অথবা ইটালিতে চলে যাবো। তো ওরা আমাকে 2 দিন পরে বললো যে তোরা তো এই দেশে থাকবি না জানি, তো তোরা যেদিক যাস চলে যা। ওরা আমাদেরকে সুযোগ দিছে। আচ্ছা আচ্ছা। তা ওই জায়গার থেকে আমরা আবার একটা পর্যায়ে ডাঙ্কার আসছে, গাড়ি আসছে, আমরা ইটালিতে চলে আসলাম। সবচেয়ে সৌভাগ্য হলো আমি যখন আসছি মানুষ 1 বছর 1.5 বছর 2 বছরও পথে ভুগছে। আমার মনে হয় কীরকম, আমি এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে দেওয়ার পরে, নির্বাচনের পরে, আমি নির্বাচন করিনি, আমি তার 1 মাস পরে ফ্লাই করছি। যেদিন ফ্লাই করছি রাশিয়ার থেকে এতগুলি দেশ ঘুরে ইটালিতে আমি পৌঁছেছি 1 মাস 23 দিনে, কিন্তু 1 মাস আমি রাশিয়াতেই ছিলাম, মাত্র 23 দিনে পৌঁছেছি। মানে কোথাও আমি থামিনি, খুব সুন্দরভাবে চলে আসলাম ইটালিতে। আসা প্রথম আমি ভেনিসে থাকার কারণ আছে, ইটালিতে যখন আমি আসছি প্রথম ভেনিসে ঢুকছি। ও আচ্ছা আচ্ছা, আপনি ইতালিতে আসার প্রথম হচ্ছে আপনি ভেনিস। ডাকাররা যখন আমাদেরকে আনছে তখন এই ছোলবানে আমরা প্রথম ভেনিসে ঢুকছি। মানে এই যে আপনি আসলেন এই সময়টার মধ্যে কি জীবনে রিস্ক গেছে না? অনেক ঝুঁকি গেছে না? অনেক ঝুঁকি গেছে, রিস্ক গেছে। এই সময় আপনি কেন ঝুঁকিটা নিলেন? এত জীবনের ঝুঁকি নিয়ে কেন আপনি ইতালিতে বা ইউরোপে আসতে হবে আপনার? আসলে মানুষ স্বপ্ন নিয়ে যখন চিন্তা করে তখন ওইটার দিক ফলো করে বেশি, জীবনে ঝুঁকিছে। যেরকম তখন ওই যে বললাম যে ইউরোপের থেকে যখন লোকজন দেশে গেছে তখন একটা শখ হইলো যে ইউরোপে যাব। আমাকে অনেকে মানা করছে, আপনি কেন যাবেন? আমি দরকার 5 বছর থাকবো, যদি কাগজ না পাই, সেটেল না হইতে পারি চলে আসবো, কিন্তু তারপরও যাবো, এরকম একটা হিসাব ছিল। যাক, আসার পরে রোমের সিচুয়েশন আজকে আমরা বাংলাদেশিরা যেভাবে আসছি সত্যিকারেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু আমরা যখন আসছি মানুষ বাসায়ও ঘুমাইতে পারে নাই, বাসায় থাকলেও পুলিশ ডিস্টার্ব করতো, রাত্রে কন্ট্রোল করতো। এবং একটা বাসার মধ্যে আমরা রুমে ছিলাম 30, 40, 35 জন লোক। মানে তখন নিরুপায় হয়েছিলেন, মানে ডাবল সিট করে থাকতাম, নিচে বেড করে, হ্যাঁ, তারপরে থাকতাম, কিছু করার নেই। কারণ আপনি যখন চিন্তা করবেন মানে জায়গা নেই, আপনি স্টেশন ঘুমাইবেন, তার থেকে তো বাসায় ডাবল সিট করাও ভালো। এভাবে রুমে মানে এত কষ্ট করা লাগছে ওই সময়। এবং খাওয়া দাওয়া তো ওই সময় নতুন আসার পর কাজও করেননি, ওই সময় খাওয়া দাওয়ারও কষ্ট হয়েছে। তবে খাওয়া দাওয়ার কষ্ট বলতে আমার হয় না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ দেশে একটু সবকিছু মিলে লোকজন ছিল, কিন্তু অনেকেরই কষ্ট হয়েছে। আচ্ছা, আপনি যখন ভেনিসে আসলেন, তো এই ভেনিসে এসে ওই সময় ভেনিসে থেকে গেলেন নাকি আপনি অন্য কোনো শহরে? না, আমি ভেনিসে 1 সপ্তাহ, আমার আত্মীয় স্বজন ছিলেন, 1 সপ্তাহ এই জায়গায় বেড়াইছি, পরে আমি রোমে চলে গেছি। আচ্ছা আচ্ছা। রোমে আমি ছিলাম 2000-এর ডিসেম্বর তোমায়, 2.5 বছর 3 বছর রোমে ছিলাম। তাই আমি যখন আসছি 98 কাগজ ডিক্লেয়ার হয়েছে, কয়েক মাস আপনি ঢুকছেন 97 লাস্ট, 97 লাস্ট, আপনি 98 তে কাগজ, 98 মার্চে কাগজ ডিক্লেয়ার হয়েছে। তার মানে 1-1.5 বছরের মধ্যে আপনি কাগজ পেয়ে গেছেন। হ্যাঁ, কাগজ যখন পেয়েছি, কাগজ পাওয়ার পর রুমে আমি 2 মাস ছিলাম। ওই বছর কিন্তু 98 যে কাগজগুলি জমা হয়েছে, কাগজগুলি দিচ্ছে অনেক দেরি করে, লেট করে দিচ্ছে 1-2 বছর পরে। এবং এই 2000-এর জুনের 2 তারিখে একটা ম্যানিফেস্টেশন ছিল। আচ্ছা আচ্ছা। রোমে খুব বড়, প্রায় 10-15 হাজার লোক ছিল, বাংলাদেশ, পাকিস্তান, চীনের অনেক কিছু এই কাগজ আটকে দেওয়া। ম্যানিফেস্টেশনে মানে একটা র্যালি করেছেন আপনাদের দাবি দাওয়া নিয়ে, একটা র্যালি হয়েছিল আর কি। আমরা পার্লামেন্টের সামনে সবরও করছি। আচ্ছা, হ্যাঁ, সবরও মানে অবস্থান কেউ খানা খায়নি এই অবস্থায়। পরে 2 তারিখে যে বড় মিছিলটা, এই মিছিলটা নিয়ে বিশাল ইতিহাস। আমরা যখন রোমে ভিক্টোরিয়া একটা গির্জা আছে, আপনারা জানেন, বিয়ামের ওনার কোনারেই পুরান গির্জা বলি আমরা। এই জায়গা থেকে সকাল 9টা বাজে আমাদের এই মিছিল নিয়ে আমরা যাব কোথায়? ভ্যাটিকান সিটিতে। তো আমাদের পারমিশন দেওয়ার পরে ওই জায়গায় আমাদেরকে পুলিশ বাধা সৃষ্টি করছে। তা সকাল 9:15 থেকে বেলা 1:30টার সময় এই পুলিশের সাথে আমরা 3 বার মারামারি করছি, ইতালিয়ান পুলিশের সাথে, ফেস টু ফেস। কেউ লাঠি মারছে, কেউ পানির বোতল মারছে, কেউ লোকন গ্লাস ভাঙ্গা মারছে। আসলে ইউরোপিয়ান পুলিশ তারা তো খুবই ধৈর্যশীল, এবং মানে আপনারা অ্যাটাক করার পরও তো আপনাদেরকে তারা অ্যাটাক করেনি। না, করে নেই। একটা পর্যায়ে দেয়া, শেষ পর্যায়ে যখন আমরা
এই ভিক্টোরিয়া থেকে কলসি হয়ে আসছি, ওই জায়গায় তখন ওরা আমাদেরকে মারছে। এই নেতৃত্বে অনেকে ছিলেন, কিবিয়া ভুইয়া ছিলেন, লোকমান খান ছিলেন, যারা পুরান লোকজন, হ্যাঁ ওনারা ছিলেন। তো ওনারা আমাদের আচ্ছা, আপনারা যে র্যালি করলেন, এই র্যালিতে তো শুধু আপনারাই বাংলাদেশিরাই ছিলেন না, আমাদের বাংলাদেশিরাই ছিলেন, অন্য দেশিরাও তো ছিল। হ্যাঁ, পাকিস্তান ছিলেন, ইন্ডিয়া ছিলেন, তারপরে এই আফ্রিকার লোকজন ছিলেন, চায়নারা মানে ছিলেন, যারা বিদেশিরা এখানে এবং অবস্থান নতুন করতো একটা তারা ছিলেন। এইভাবে একটা নির্দেশ ছিল, বাঙালি কমিটি থেকে ভিক্টোরিয়া যত বিদেশি দোকান আছে সব বন্ধ। যারা 87-90 কাগজ ছিল, যেরকম কেরামত সোহেল আপনারা জানেন, ওনারা ওজন করে মিছিলে আসছে, কাগজ ছিল এবং ছিল না, না সব আসছে। তাই দেখা গেছে আমাদের ভিক্টোরিয়াতে যখন আমরা সিরিয়াসভাবে মিছিল করে গেছি, তখন কলেজের মোড়ে যায় পুলিশ আমাদেরকে যেভাবে লাঠিচার্জ করছে, এতে একটা বাঙালির মাথা ফাটছে, পাকিস্তানির মাথা ফাটছে, এবং অনেক লোকজনকে তারা মারপিট করছে। যেরকম যে লোকটা পিঠে কয়েকটা বাড়ি খেয়েছে, পিঠ ফাইটে গেছিল, অনেক পুরানা লোক আমাদের এলাকারই, এই ভিক্টোরিয়া একজন পুরানো ব্যবসায়ী ছিলেন, কেরামত সোহেল, অনেকে জানেন। লোকটা মারা গেছে এখন, আল্লাহ ব্যস্ত নসিব করুক। উনি পিঠে যে বাড়ি খেয়েছে, মানুষকে পিঠ ফাইটে রক্ত করছে, এমন একটা সিচুয়েশন। ঠিক একটা পর্যায়ে আমরাটা এই যুদ্ধের মতো গেলাম গা, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটটা কীরকম, হয়তো ওরা থাকবো না আমরা থাকবো এরকম। তখন আমাদের এরকম চিন্তা ছিল যে আমাদের কাগজ পাইতে হবে, হয়তো তোরা রাখবি না তো ধরে পাঠাই দিবি। মানে ওই সময় তো কাগজ ছাড়া কাজ করে অনেক কষ্ট করছে। পরবর্তীতে আমরা এই এত হাজার হাজার লোক, যেমন আমরা একটু কৌশল ছিল, যেরকম স্বাধীনের সময় বাঙালিরা কৌশল করে কিন্তু বেশিরভাগ আগায় গেছে পাকিস্তানের সাথে। আমাদের কৌশল ছিল পুরা ভিক্টোরিয়ার কলচিয়ার মোড়ে যত ডিপার্টমেন্টের পুলিশ ছিল, ওরা সবাই এভাবে গাড়ি রেখে সামনে তাক করে পড়েছে। আচ্ছা আচ্ছা। আমরা পরবর্তীতে যখন স্লোগান বা মিছিল নিয়ে সামনে আগাচ্ছি, ওরা আমাদেরকে তাক করবো আমরা জানি। আমরা পুলিশই ছিল, আমরা ওরা ডান দিকে আমাদের কি করেছে, কিন্তু বাম দিকটা উপর দিয়া কলচিয়ার একটা রাম লাইন আছে, আমরা মিছিল সহ এদিকে তো নিজে মিছিল সহ একদম আমরা দৌড় দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তখন ওরা একটা বোকা হয়ে গেছে, কারণ ওরা প্ল্যান নিয়ে রাখছে এইদিকে, কিন্তু আমরা পাহাড়ের ভিতরে দৌড় দিই, এটা ওর অবস্থা নেই। পাহাড়ের ভিতরে দৌড় দিয়ে আমরা একদম কলেচিয়ার বাম সাইডে যে টুরিস্ট প্লেস গাড়িগুলি পার্কিং করে ওই জায়গায় গেছি। তো প্রায় 20 জন পুলিশ যায় ওই জায়গায়, আমাদের সামনে যায় ওরা থামাইছে, কিন্তু থামানোর পরও তখন পাবলিক ওদেরকে মারছে। মারার পরে আর ওরা এই 20 জনে কাভার করতেন, কারণ গাড়িগুলিরা যাইতে লইলে তো উল্টা পথে তার গাড়ি চলবে না, সময় লাগবে। উপর দেওয়া হেলিকপ্টার, ক্যারাবিয়ান, পুলিশিয়া, বিভিন্ন পদের উঠতে আছে। মানে আপনাদের ওই সময়কার দাবিগুলো কি ছিল? মানে কি দাবি, আমাদের কাগজ জমা দিছি, কাগজ আটকে দিছি। ওদের কথা হলে আমাদের ডকুমেন্ট গুলি সঠিক না, এই জন্য কাগজ আটকে দিছি। আচ্ছা আচ্ছা। তাই আমরা সুযোগ না বলে আমরা কাজ করবো কিভাবে? একটা পর্যায়ে দেয়া ওরা যখন সিলিন্ডার করছে, ওরা আমাদের সাথে কুলাইতে পারে না, ওরা রোড আমাদেরকে ছাইড়ে দিছে। এরপর পাবলিক যখন উত্তেজন হয়েছে, তারপর ওদেরকে মারার জন্য আগাইছে, তখন ওরা ফায়ার করছে, কাঁদানি গ্যাস আছে ওদের সেভের জন্য। আচ্ছা আচ্ছা। যাক, সর্বশেষ আমরা বেলা 1:30 বাজে ভ্যাটিকান সিটিজে পৌঁছাইলাম। যে ধরতে বিশাল আয়োজন অবস্থা, একাধিক 5টা-6টা তারা ওই যে ব্যারিকেডের মতো দিচ্ছে, ওই ইয়াগুলি দিয়া। আর পুলিশ তো যত ডিপার্টমেন্টের আছে উপস্থিত, ওদের টার্গেট যান আমরা মনে হয় ভ্যাটিকান সিটিজে কোনো ভাঙচুর করবো, কিন্তু আসলে তো বিষয় আমাদের এটা না, টার্গেট মূলত আমাদের দাবি। তো এটি ইতালিয়ান সাংবাদিক অনেক গেছে, তাদের কাছে আমাদের দাবি দেওয়ার কথা বলছি। একটা পর্যায়ে উনি যে দায়িত্বে ছিল পাপা, উনি একটা কথাই বলছে, ওরা যদি কোনো ডকুমেন্ট তৈরি করে থাকে, কিন্তু ওরা কি যার যার দেশের থেকে আনছে না, এই ডকুমেন্টগুলি ইটালিতে ওরা তৈরি করছে, বুঝলাম তোদের ডকুমেন্ট 2 নম্বর বা ফালসা। তখন পুলিশ প্রশাসন বলছে যে না, ডকুমেন্ট এই দেশই করছে, কথা করলে ইতালিয়ানরা করছে। তাহলে অগস্ট যদি ডকুমেন্টের ফালসার কারণে সৌজন্য না দেয়, ওরা গরিব মানুষ পাবে, কাজ করবে। তাহলে যারা ফালসা ডকুমেন্ট দিচ্ছে তাদের বিচার আগে করে, এরপর ওদেরকে ডকুমেন্ট দিয়ে দেয়, এরপর ওদেরকে দেখবো। আর যদি এটা না হয়, তাহলে ওরা কাগজ পাইব, কাজ করবো, কোনো কন্ডিশন নাই, সেন্সার কন্ডিশন, যাদের কাগজ জমা হয়েছে তুই সব কাগজ দিয়ে দিবি। এটা লোপের ডিক্লেয়ার ছিল। তাই ধন্যবাদ, এটা ওরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমরা জুনের 2 তারিখে ম্যানিফেস্টেশন করছি। জুন জুলাই 2 মাসের ভিতরে আমার জানা মতে 10,500 কাগজের ভিতরে 10,150 টাকা কাগজ দিয়ে দিচ্ছে। দিয়ে দিছে শুধু 300-350 কাগজ
আটকা রয়েছে হয়তো বিভিন্ন কারণে ওইটা কারণে। বড় ধরনের ফল্ট আছে বা ওরা কিছু পাচ্ছে না ওইটার কারণে। এই তা যাই হোক, এই কাগজ পাওয়ার পরে আপনি ওইখান থেকে তখন বেনিচে চলে আসলেন? হ্যাঁ, আমি কাগজ পাওয়ার পরে 2 মাস হয়তো বা ছিলাম, পরে ভেনিসে আসলাম। এই কর্ম শুরু হলো, ভেনিসে ফিঙ্গান্তারিতে ঢুকলাম, মানে কাজ করলাম। জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান যে ফিঙ্গান্তারি, ওই ফিঙ্গান্তারিতে এই ঢুকলেন। ফিঙ্গান্তারিতে আমি এটা কত সালে? 2000 ডিসেম্বরে আমি জয়েন করছি কাজে এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2000 ডিসেম্বর, তার মানে 25 বছর। হ্যাঁ, এই পর্যন্ত এই জায়গায় আছি, জীবন চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই যে কাজ করতেছেন ওই কাজ অবস্থায় এখনো আছেন, তাই নাকি? না, এই ডিসেম্বর কাজ তো 25 বছরের জীবন তো অনেক কিছু। আমি কাজ করছি ওতে, পরে 2003-এ আবার আমি দেশে গেছি এই জায়গায় থাকার জন্য, একটা ফ্ল্যাটও কিনেছিলাম আছে। এরপরে 2006 আবার আমি এই জায়গায় লোকাল একটা ব্যবসা দিছিলাম আলিমেন্টারি, আচ্ছা, এই বিয়া কাপিচিনা। এটাও 2011-12 তোমার ছিল, পরে আবার এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিছি। পরে 2020-এ আবার কি বলে, আমি একটা সুচিতা নিয়ে একটা SRL দিতা খুলছি। এই দিতাটা এই ছোটো মোটো করে টুকটাক করে কাজ চলতেছে, এখনও চলতেছে। রাবান্নাতে কাজ করে, ছেলেরা আছে করতেছে, এই মিলিয়ে দিলে আর কি আছি। আর সামাজিক কাম কাজ যেটুকু পারি। ছেলে মেয়ে কতজন আপনার? আমার 2 ছেলে। 2 ছেলে? জি। আচ্ছা, তারা বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দুজনই বড়, দুজনেই কাজ করে। দুজনই কাজ করে। তার মানে আপনার ওই যে ডকুমেন্টস পাওয়ার পরে, সৌজন্য পাওয়ার পরে আর আপনার কাজ শুরু হওয়ার পর থেকে আর আপনার কোনো কষ্ট হয় নাই, পিছনে তাকাতে হয় নাই? না, ইনশাল্লাহ কষ্ট হয় নাই। আর এই অর্থনৈতিকভাবে যদি আমি একটু ভালো না থাকতাম, তাহলে আমরা তো ভেনিসে দেখছেন দীর্ঘদিন ধরে কিছু সামাজিক কাজ তো আমি ব্যক্তিগতভাবে করছি, এবং জানেন বিভিন্ন রাজনীতির সাথেও ইনভলভ, এগুলি করতে হয়েছে। বাংলা স্কুলের সাথে তো আচ্ছা, যাই হোক, আপনার যেই অভিজ্ঞতা, আসলে আপনি যখন আসলেন, আসার পরে আসা একটা কষ্ট হয়েছে, কিন্তু ওই কষ্টটাকে কষ্ট মনে হয়নি, কারণ ইউরোপে যাচ্ছেন। কিন্তু এখন আসার সময় তো আমরা দেখতে পাচ্ছি লিবিয়া দিয়ে আসতেছে, মানুষ মারা যাইতেছে, এবং বিভিন্ন ওয়েতে আসতেছে। কিন্তু এই সময় আপনারা যখন আসেন দীর্ঘ 27 বছর আগে, সেই চিন্তা, সেই সময়ের যোগাযোগ ব্যবস্থা আর এখনকার যোগাযোগ ব্যবস্থা, এখনকার আসার সিস্টেম তো এক না। তো আমরা কেন লিবিয়া দিয়ে এসে আমরা আমাদের জীবন নষ্ট করতেছি? কেন আমরা এই অবৈধ পথ বেছে নিছি? এটা কি আপনি কিভাবে দেখবেন? দীর্ঘ এই 27 বছরের পরে এসে যদি আমরা এইভাবে আসতে হয়? না, আমি যখন আসছি তখন কিন্তু এই লিবিয়ারি ল্যান্ডটা ছিল না। ডাঙ্কি পথে আসতো মানুষ, ধরা পড়লে জেলে যেত, সেটাও একটা বিষয় ছিল। কিন্তু নদী পথ, সাগর পথ, এই রিক্সে মানুষ আসতো না, যেন একটা শিপ ডুবে যাবে, একটা ট্রলার ডুবে যাবে, মানুষ মারা যাবে। কিন্তু বর্তমান যুগের ছেলেবেলারা তো আবার আমার কথা একটু সাহসী বেশি, এরা রিক্স আরও বেশি নেয়। যেরকম আমি দীর্ঘ বছর ধরে চেষ্টা করতেছি, আমার মেজো ভাইয়ের 2টা ছেলে আছে, ওরা দুজনই ভার্সিটিতে পড়তেছে, কিন্তু কোনো অবস্থায় মানে ওরা আসতে চাইতেছে, চাচা এখানে লাইন পাইতেছি না, স্পন্সর একাধিকবার চেষ্টা করছি। কিন্তু সেটা অন্য বিষয়। আমার মেজো ভাইয়ের কথা ছিল, আমার ছেলে পড়াশোনা করতেছে, ওকে না সেটা পড়াশোনা করো, সেটা কিন্তু আমি রিক্সে যাব না, সে পাঠায় না। কারণ এখন আমরা এই যে অবৈধ সমর্থন করি না, অবৈধভাবে যেন এই সময় এসে অবৈধভাবে আসতে হবে। যেহেতু সরকার প্রতি বছর, সরকার যাদের যতটুকু প্রয়োজন, সরকারের এই যতটুকু লোক প্রয়োজন তারা ডিক্লার দিয়ে আনতেছে। তো এর মধ্যে যদি যারা আসতে পারে, আমরা মনে করি যে তারাই আসুক। কিন্তু আমরা এটাকে সাপোর্ট করি না যে তারা অবৈধভাবে এসে এখানে তাদের জীবন বিপন্ন হবে, তারা বিভিন্ন সমস্যায় পড়বে, আসার পরে তারা তাদের জীবনের রিস্ক থাকবে, ঝুঁকি থাকবে। এটার সমর্থন আমিও করি না। আপনি করেন কিনা? না, অবৈধভাবে আসার সমর্থন আমিও করি না, কিন্তু পাশাপাশি একটু স্যাক্রিফাইস না করলে হয় না। সেটা হলো এরকম, যান এই জায়গায় আসছি, আমরা অবৈধভাবে আসছি, কিন্তু আমরা যে রিস্কটা নিচ্ছি আর ওরা যারা লিবিয়ায় আসতেছে, রিস্কটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স। আপনি এখনও যদি রোমানে দেওয়া অন্য কিছু দিয়ে আসেন, অন্য লাইন দিয়ে আসেন, বৈধভাবে বা বিশাল হয়ে আসলেন, ওই যাতেন আবার আরেক জায়গায় ট্রান্সফার হইলেন, কিন্তু আপনি মৃত্যুর জানাটা ঝুঁকি এভাবে না, কিন্তু না, এটা কিন্তু যেরকম অনেক লোক রোমানিয়া আসতেছে বিশানিয়া,
আচ্ছা কি আছে ওটা তো একটা ইউরোপ ওই যাক, যাতে উনি এই বিষয়টা নিয়ে আর অন্য দেশে চলে অন্য গেছে। একদিন আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম দীর্ঘ 27 বছরের প্রবাস জীবনের তার ইতিহাস, সুখ দুঃখ, হাসি কান্না। তো পরবর্তীতে আমরা নতুন কোনো অতিথিদেরকে স্টুডিওতে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।